দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। জ্বালানি তেল নিতে চট্টগ্রামের পেট্রোল পাম্পগুলোতে গ্রাহকদের দীর্ঘ লাইন, সরবরাহ কম দাবি কর্তৃপক্ষের। আমদানি করা তেল নিয়ে একের পর এক জাহাজ ভিড়ছে বন্দরে। সরকার সর্বাত্মক সকল রকমের প্রচেষ্টা গ্রহণ করছেন এবং আমাদের পক্ষ থেকে চট্টগ্রাম বন্দর থেকেও আমরা সর্বোচ্চ সহযোগিতা এবং অগ্রাধিকার দিচ্ছি। চট্টগ্রামে চোর ধরতে লঙ্কা কাণ্ড, পুলিশের ধাওয়া খেয়ে কাদা ভর্তি ডোবায় লাভ, 5 ঘন্টা পর কৌশলে গ্রেপ্তার হয় ছিনতাইকারী। জঙ্গল সলিমপুরে র্যাব কর্মকর্তা হত্যার ঘটনায় আরও 3 জন গ্রেপ্তার। চট্টগ্রাম এবং নোয়াখালীর বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। জানাবো বিস্তারিত। আমদানি করা জ্বালানি তেল নিয়ে একের পর এক জাহাজ আসছে চট্টগ্রাম বন্দরে। গত 1 মাসে ভিড়েছে 29টি জাহাজ, পাইপলাইনে আছে আরও বেশ কয়েকটি। চলমান সংকট নিরসনে এসব জাহাজে দ্রুত নোঙর করা এবং জ্বালানি খালাসকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি সরবরাহে। এর মধ্যেও জ্বালানিবাহী একের পর এক জাহাজ ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। সর্বশেষ বৃহস্পতিবার অস্ট্রেলিয়া থেকে 61,997 টন এলএনজি নিয়ে এইচএল পাফিন নামের ট্যাঙ্কার কুতুবদিয়া উপকূলে পৌঁছেছে। এছাড়া ইন্দোনেশিয়া থেকে 61,000 টন এলএনজি নিয়ে নিউ ব্রেভ এবং যুক্তরাষ্ট্র থেকে প্রায় 70,000 টন এলএনজি নিয়ে সেলসিয়াস গালাপাগোস নামের আরও 2টি জাহাজ আগামী বুধবারের মধ্যে বন্দরে পৌঁছাবে। সম্প্রতি সিঙ্গাপুর থেকে আসা এমটি গ্রান কুভা নামের একটি জাহাজ 31,000 টন পরিশোধিত তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে পৌঁছেছে, যেখানে আছে 10,000 টন ডিজেল এবং 20,000 টন জেট ফুয়েল। এই মুহূর্তে সংকটটা আমরা নেই এবং আপনারা যেটা দেখেছিলেন যে ঈদের আগে যখন সংকট শুরু হয়েছিল একটা রেশনিং পদ্ধতি ছিল, সেটাও এখন উঠিয়ে দিয়েছে। তো আমরা মনে করছি যে এই সংকট উত্তরণে সরকার সর্বাত্মক সকল রকমের প্রচেষ্টা গ্রহণ করছেন এবং আমাদের পক্ষ থেকে চট্টগ্রাম বন্দর থেকেও আমরা সর্বোচ্চ সহযোগিতা এবং অগ্রাধিকার দিচ্ছি। ইরান যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালী পার হয়ে এবং বিকল্প পথে গত 1 মাসে দেশে এসেছে মোট 29টি জ্বালানিবাহী জাহাজ। এর মধ্যে রয়েছে জ্বালানি তেল, এলএনজি এবং এলপিজি। আসার পথে আছে আরও কয়েকটি জাহাজ। সর্বোচ্চ সহযোগিতা প্রদান করছি। জ্বালানিবাহী পণ্য এই যে সমস্ত জাহাজগুলো আসছে তাদের বার্থিং প্লাস হচ্ছে গিয়ে এখানে পণ্য খালাস এবং জাহাজটা এখান থেকে পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য ইউজার লেভেল পর্যন্ত একটু সচেতন হলে আশা করছি এই সংকটে আমরা সবাই মিলে উত্তরণ করতে পারি। বাংলাদেশে জ্বালানি তেলের চাহিদা বছরে প্রায় 65 থেকে 68 লাখ টন। এর মধ্যে 20% অপরিশোধিত তেল আসে মধ্যপ্রাচ্য থেকে, আর বাকি 80% পরিশোধিত তেল আমদানি করা হয় সিঙ্গাপুর, চীন, ভারত, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া সহ 7টি দেশ থেকে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, এই মুহূর্তে জ্বালানি তেল বিষয়ে আরও জেনে নিতে চাই সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাতের কাছ থেকে। জোবায়েদ, পাম্পগুলোর পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন? জ্বালানি সংকট কবে নাগাদ মিটতে পারে? শাওন, আমি এখন একটা পেট্রোল পাম্পে আছি, চট্টগ্রামের ওয়াসা ব্যস্ততম একটি জায়গা। এখানে একটি পাম্প এবং এখানে দেখছেন যানবাহনের এখনো দীর্ঘ সারি আছে। একদিকে যেমন ব্যক্তিগত যানবাহন, অন্যদিকে মোটরসাইকেল। এই পাম্পগুলোতে, এই ধরনের চট্টগ্রামে যে সকল পাম্পগুলোতে তেল দেওয়া হচ্ছে সেখানে মোটরসাইকেলে 200 থেকে 300 এবং যে সকল প্রাইভেট কারগুলো আছে সেখানে 1,000 টাকার করে তেল দেওয়া হচ্ছে। এবং এই জ্বালানি তেল নিতেই দীর্ঘ সময় ধরে লাইন ধরে যারা তেল নিতে এসছেন তারা অপেক্ষা করছেন। আর জ্বালানি তেলের যে বিষয়টা নতুন করে সরকার একটা নির্দেশনা দিয়েছে, আগে যে জায়গায়
সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ডিপোগুলো থেকে তেল নেওয়া যেত, সেটা পরিবর্তন করে এখন সকাল 7টা থেকে দুপুর 3টা পর্যন্ত ডিপোগুলো থেকে এই সকল পেট্রোল পাম্পগুলো তেল নিতে পারছে। এই নির্দেশনা এসেছে এবং জ্বালানি তেলের কারসাজির কারণেই এই তেলের একটা অবৈধ মজুত করার একটা পায়তারা করছে, এমনটা যারা তেল নিতে আসছেন, যারা কাঙ্ক্ষিত তেল পাচ্ছেন না, তারা অভিযোগ করছেন। এবং গতকাল আমরা পতেঙ্গা এলাকায় প্রায় 6 টন জ্বালানি তেল মানে ডিজেল মজুদের একটি ঘটনাও আমরা দেখেছি। সবকিছু মিলিয়ে যারা ক্রেতারা আসছেন মানে তেল নিতে আসছেন, তারা বেশ ক্ষোভ প্রকাশ করছেন কাঙ্ক্ষিত তেল না পেয়ে। এবং এই যে তেলের মজুদ যাতে করা না যায় বা তেল নিরবিচ্ছিন্নভাবে ডিপো থেকে যাতে এই সকল পাম্পগুলোতে আসে, এরকম পাম্পগুলোর সরবরাহ যাতে ঠিক থাকে, সেজন্য পাম্পগুলোতে তেল সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতেই মূলত ডিপোগুলোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। এবং এই যে তেলের সংকট, এটি দ্রুত সমাধান হোক এমনটাই ডিপো মালিক থেকে শুরু করে যারা পেট্রোল পাম্পের বিক্রয় কর্মীরা আছেন তারাও চাইছেন। যে জায়গায় 3 থেকে 4 গাড়ি তাদের তেল প্রয়োজন হয়, সেখানে তারা 1 গাড়ি করে পাচ্ছেন, যার কারণে এই সংকটটা তারা এখনো সামাল দিতে পারছেন। অর্ধেকেরও কম তারা পাচ্ছেন। অনেক ধন্যবাদ জোবায়েত এই মুহূর্তে যুক্ত পারার জন্য। এদিকে জ্বালানি তেলের জন্য বন্দরনগরীর সব পেট্রোল পাম্পে গাড়ির দীর্ঘ লাইন। ভোর থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছেন না অনেকে। আর যারা পাচ্ছেন তাদেরও নিতে হচ্ছে রেশনিং পদ্ধতিতে সীমিত পরিমাণ জ্বালানি। অনেকেই ফিরে যাচ্ছেন খালি ট্যাঙ্ক নিয়ে। ডিপো থেকে চাহিদা অনুযায়ী সরবরাহ না পাওয়ার কথা বলছে পাম্প কর্তৃপক্ষ। ভোর থেকেই জ্বালানি রাজশাহী চট্টগ্রামে গনি বেকারি মোড়ের এই পেট্রোল পাম্পের লাইনে দাঁড়িয়েছে এসব গাড়ি। সংকটের মধ্যেও রেশনিং পদ্ধতিতে তেল পাওয়া যাবে এই আশায় অপেক্ষা করছেন চালকরা। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দীর্ঘ হচ্ছে সেই অপেক্ষা, বাড়ছে ভোগান্তি। পাম্প কর্তৃপক্ষ বলছে চাহিদা অনুযায়ী ডিপো থেকে জ্বালানি সরবরাহ না পাওয়ায় তৈরি হয়েছে এই পরিস্থিতি। 15-20টা তো পাম্প ঘুরে আসছি, একটা পাম্পও তেল নেই এবং যারা খোলা তেল বেছে তাদের কাছেও নেই। আমরা আসি কিউসিতে, ওখানে কোনো নিশ্চয়তা দিতে পারতেছে না। ওনারা বলতেছে নামাজের পর যে কোনো সময় হতে পারে। বন্ধ করলে বন্ধ করে দাও, আর না হলে দাম বাড়িয়ে দাও। কোন একটা করবি, একটা করতে হবে। এখন যে গাড়িটা নিব সেই স্ক্রুপও নাই, তেলও নাই, এরকম ফেলে রাখতে হবে গাড়িগুলো। তেল অ্যাভেলেবেল আছে বলে আমাদেরকে ঘর থেকে বের করে ড্রাইভারদেরকে এভাবে ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা রাস্তায় দাঁড়া করা রাখছে। এটা কেমন দেশের সিস্টেম? আজকে আমরা দুপুরের পর থেকে দিব, তেল আনতে গেছে, মেঘনা ডিভিতে গেছে, এখনো তেল আসে নাই। আসলে আমরা দুপুরের পর থেকে দেওয়ার চেষ্টা করব। কদমতলী এলাকার এই ফিলিং স্টেশনে এতদিন অকটেন পাওয়া গেলেও গতকাল থেকে তাও কার্যত বন্ধ। জ্বালানি না পেয়ে অনেকেই গাড়ি নিয়ে ফিরে যাচ্ছেন। একইভাবে বন্ধ রয়েছে সিএমপি ফিলিং স্টেশনও। শত গাড়ি লাইন ধরা, এই সকাল 7টা থেকে বসে আছি, জানি না এখনো কি তেল দিবে কিনা। ডেলিতে 1 গাড়ি চাহিদা, কিন্তু আমাকে গত বৃহস্পতিবার 4.5 লিটার দিছিল, আমার গতকালকে শেষ। আশা করি রবিবার থেকে তেল দেওয়া শুরু করবো, যদি ডিপো আমাদেরকে তেল দেয়। ওয়াসা মোড়ে ও টাইগার পাসে হাতে গোনা কয়েকটি পাম্পে দুপুরের পর থেকে সীমিত পরিসরে তেল সরবরাহ শুরু হয়। তবে রেশনিং পদ্ধতিতে মোটরসাইকেলে 300 টাকা এবং প্রাইভেট কার ও জিপে 1000 টাকার জ্বালানি দেওয়ায় ক্ষোভ বাড়ছে গ্রাহকদের মধ্যে। তেল এখানে আসলাম, এটাও কি গলির ভিতর থেকে আসতেছি, এখনো দেখতেছি দিন শেষে 300 টাকার তেল। টাঙ্কিতে পুরাটা যদি তেল দেয় তাহলে আমাদের সপ্তাহ 2 সপ্তাহ তো আসতে হয় না পেট্রোল পাম্পে। আমাদেরকে 200 টাকার তেল দিয়ে বলে তেল নাই, আসে আমরা দুনিয়াদারি লাইনগুলো ঘন্টার পর ঘন্টা থিয়ে দেখো তেল শেষ হয়ে গেছে। প্রত্যেকটা পাম্পে আমি দেখছি, কিন্তু একটা পাম্পে আমি তেল পাইনি। 3 ঘন্টা পর্যন্ত গাড়িটা একবার স্টার্ট করছি, একবার বন্ধ করছি। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। রাঙামাটিতে জ্বালানি তেল সরবরাহ নিয়ে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন পেট্রোল পাম্পে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সকালে জেলা শহরের মহসিন পেট্রোল পাম্পে তেল বিক্রির খবর ছড়িয়ে পড়লে শত শত মোটরসাইকেল চালক ও সাধারণ ক্রেতা ভিড় জমায়। এতে দীর্ঘ লাইন ও চরম ভোগান্তির সৃষ্টি হয়। গ্রাহকরা জানান ঘন্টার পর ঘন্টা মোটরসাইকেল ও তেলের বোতল নিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে। এদিকে অতিরিক্ত ভিড় সামাল দিতে হিমশিম অবস্থা পাম্প কর্তৃপক্ষের। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনাবাহিনী মোতায়েন করা হয়। পরে শৃঙ্খলা ফিরে আসে এবং তেল বিতরণ কার্যক্রম স্বাভাবিক করা সম্ভব হয়। সেনাবাহিনী জানায় কেউ যাতে অতিরিক্ত তেল সংগ্রহ বা মজুত করে বাজারে অস্থিরতা সৃষ্টি করতে না পারে সেই বিষয়ে কঠোর নজরদারি চলছে। এক ছিনতাইকারী ধরতে রীতিমতো লঙ্কা কাণ্ড হয়েছে চট্টগ্রামে। পুলিশের ধাওয়া খেয়ে ভবন থেকে কাদা ভর্তি ডোবায় লাফ দেয় ওই ছিনতাইকারী। রামদা দিয়ে ভয় দেখায় 5 ঘন্টা পর কৌশলে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনা দেখতে ভিড় জমে উৎসুক মানুষের।
পুলিশের হাত থেকে বাঁচতে 3তলা ভবন থেকে পাশের কাদা ভর্তি ডোবায় লাফ দেয় এই ছিনতাইকারী। ধরতে গেলে রামদা দিয়ে গলা কেটে আত্মহত্যার ভয় দেখান তিনি। ফায়ার সার্ভিসের সহায়তায় প্রায় 5 ঘন্টা পর তাকে উদ্ধার ও গ্রেফতার করে পুলিশ। শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগরীর হালিশহরে বসুন্ধরা আবাসিক এলাকার স্কাইভিউ টাওয়ারের পাশে ডোবায় এ ঘটনা ঘটে। এ সময় উৎসুক মানুষের ভিড় জমে। পুলিশের তারা খাইয়া যায় ওখানে, মানে ভাবছিল যে ওই দিক দিয়ে চলে যাবে, কিন্তু পরবর্তীতে কাদামাটি হওয়াতে ওখানে আটকে গেছে। মানুষ একজন ওইখানে ওই যে বিল বা কিছু আছে ওইখানে যে গেড়ে গেছে, মানে সে উঠতে পারতেছে না। একজন লোক ডোবার ভিতরে পড়ে রয়েছে বুক পর্যন্ত, তো ওনারা উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মী আসছে, উদ্ধার করে নিয়ে গেছে, আসরের পরে নিয়ে গেছে। পুলিশের দাবি, রুবেলের বিরুদ্ধে মাদক, ডাকাতির প্রস্তুতি, ছিনতাই সহ অন্তত 8টি মামলা রয়েছে। মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় পুলিশ তাকে ধরতে গেলে দৌড়ে একটি ভবনে উঠে পড়েন। সেখান থেকে পাশের ডোবায় লাফ দিলে কাদায় আটকে পড়েন তিনি। সামনে পুলিশ অগ্রসর হইলে হে নিজেরে শেষ করে দিব এরকম ইয়া করে। প্রায় 5 সেকেন্ড ওয়াইট করার পর এরপর আমরা আস্তে করে পোশাকে পুলিশ সরে গিয়ে তারপর সিভিলে যখন উঠছে তো বুঝতে পারছি যে এখানে কেউ নাই, তখন তাকে ধরা হয়েছে আর কি। গ্রেফতার রুবেলকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র্যাবের উপসহকারী পরিচালক মোতালেব হত্যাকাণ্ডের ঘটনায় আরও 3 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ নিয়ে চাঞ্চল্যকর এই ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো 20 জনে। চট্টগ্রামে এবং নোয়াখালীর কবিরহাটে অভিযানে সর্বশেষ ধরা পড়ে পারভেজ, বেলাল ও সাইদুল নামে 3 জন। এরা সবাই মোতালেব হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বলে জানায় র্যাব। আলোচিত এই মামলায় এর আগে গ্রেপ্তার করা হয় 17 জনকে। গত 19 জানুয়ারি জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের গ্রেপ্তার অভিযানে গিয়ে হামলার শিকার হন র্যাব সদস্যরা। নির্মম নির্যাতনে ঘটনাস্থলে প্রাণ হারায় উপসহকারী পরিচালক মোতালেব। র্যাব কর্তৃক 13 জনকে গ্রেফতার করা হয় এবং পুলিশ কর্তৃক 7 জনকে গ্রেফতার করা হয়। তার মানে সর্বমোট আমরা 20 জনকে আমরা গ্রেফতার করি এবং উক্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত যে বা যারাই বাংলাদেশের যে প্রান্তে লুকিয়ে থাকবে তাদেরকে আমরা গ্রেফতার করতে অভিযান পরিচালনা করব ইনশাআল্লাহ। কক্সবাজারের টেকনাফ সংলগ্ন নাফ নদী থেকে মাছ ধরা 3টি ট্রলার সহ 13 জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। সকাল 7টার দিকে নায়খংদিয়া এলাকায় মাছ আহরণের সময় তাদের ধরে নিয়ে যাওয়া হয়। বিজিবি জানায় জেলেদের ফেরত আনার বিষয়ে তৎপরতা চলছে। সীমানা লঙ্ঘনের অভিযোগে গত 1.5 বছরে 4 শতাধিক জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি, যাদের মধ্যে প্রায় 2.5 শতাধিক জেলেকে ফিরিয়ে আনা হয়েছে। সবশেষ গত 16 ফেব্রুয়ারি ফেরত আসেন 73 জেলে। আরও 32টি ট্রলার এবং 172 জন জেলে রাখাইন রাজ্যের কারাগারে আটকা। এ বিষয়ে আরও জানবো, সহকর্মী হেসান আল কুতুবি এখন যোগ দিচ্ছেন। হেসান, এখন পর্যন্ত কতজন জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর মিলেছে এবং তাদেরকে উদ্ধারের বিষয়ে প্রশাসন কি বলছে? আজকে যে 13 জনকে ধরে নিয়ে গেছে, এভাবে কিন্তু আমরা গত 1.5 বছর ধরেই দেখেছি অনেককেই ধরে নিয়ে গেছে। বিশেষ করে তারা মূলত নাফ নদীতে মাছ ধরার সময় তারা এমন একটি পর্যায়ে চলে যায়, অর্থাৎ নাফ নদীর যে সীমানা বাংলাদেশের এবং মিয়ানমারের যে জলসীমা, সেই জলসীমা অতিক্রম করে তারা সেখানে ভেতরে প্রবেশ করে অবৈধভাবে তারা মাছ ধরে। সেই মাছ ধরার সময় কিন্তু তাদেরকে আরাকান আর্মি ধরে নিয়ে যায়। এটি আজকে নতুন নয়, এটি আমরা দীর্ঘদিন ধরে শুনছি। এটা নিয়ে কিন্তু কোস্টগার্ড এবং বিজিবি এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার তাদেরকে সতর্ক করা হয়েছে, মাইকিং করা হয়েছে এবং আমরা দেখেছি বিজিবি এবং কোস্টগার্ডের উদ্যোগে নাফ নদীর যেসব জেলার মাছ ধরতে যায় তাদেরকে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি আমরা দেখেছি। এবং এইটি দীর্ঘদিন ধরে যেসব জেলেদেরকে মিয়ানমারের আরাকান আর্মি আটকে রাখছে, তাদের মধ্যে কিছুদিন আগে যারা ফেরত এসেছেন তাদের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি, তাদেরকে আরাকান আর্মির পক্ষ থেকে যে নিয়মিত খাওয়া দাওয়ার যে ব্যবস্থা, সেটি নিয়েও খুব একেবারে তুচ্ছ তাদেরকে খাবার দাবার দেওয়া হয়, যার কারণে তারা অনেকে অসুস্থ হয়ে পড়ে এবং যারা এসেছে তারাও বিভিন্ন রোগে আক্রান্ত, সেটাই আমরা দেখেছি। আর আজকে যে 13 জন নিয়ে গেছে তাদের
বেশিরভাগেরই বাড়ি হচ্ছে টেকনাফের শাহপুরের দ্বীপ এলাকায় এবং জেলেরা যেটা দাবি করে সেটা হচ্ছে তারা তো এমনিতেই স্বাভাবিকভাবে বলে তারা বাংলাদেশের জলসীমায় ছিল, কিন্তু বাস্তবতা হচ্ছে মিয়ানমারের জলসীমায় বাংলাদেশের জলসীমায় থাকলেও বাস্তবতা হচ্ছে তারা মিয়ানমারের জলসীমায় ঢুকে। কারণ হচ্ছে তারা যেটি দাবি করে সেটা হচ্ছে মিয়ানমারের জলসীমার ভেতরে কিন্তু বেশিরভাগ মাছ পাওয়া যায়, সেই লুপ থেকেই তারা সেখানে সেই কারণেই তারা জলসীমা অতিক্রম করেছিল। অনেক ধন্যবাদ হেসান আপনাকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যবসায় অনুষদের অধীনে সেন্টার ফর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে গ্র্যান্ড নাইট। নগরীর কাজী দেউরিতে বর্ণাঢ্য এই আয়োজন উদ্বোধন করেন উপাচার্য ডক্টর মোহাম্মদ আল ফোরকান। এই ধরনের প্ল্যাটফর্ম বর্তমান শিক্ষার্থীদের সাথে অ্যালামনাইদের সম্পৃক্ততা বাড়াবে বলে মন্তব্য করেন তিনি। পরে অনুষ্ঠিত হয় সম্মাননা প্রদান, ফ্যাশন শো ও সাংস্কৃতিক পরিবেশনা। এ সময় উপাচার্য, ব্যবসায় অনুষদের ডিন, সেন্টারের পরিচালক সহ অনেকে উপস্থিত ছিলেন। পার্বত্য জেলার রাঙ্গামাটির জোড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় আয়োজন মহাসংঘদান। সকালে উপজেলার ডেমাছড়া এলাকায় অনুষ্ঠানে প্রধান ধর্মগুরু হিসেবে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় বুদ্ধ শ্রী মহাস্থবির। তার নেতৃত্বে ধর্মীয় আচার অনুষ্ঠান ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। মহাসংঘদানে দেশের বিভিন্ন স্থান থেকে আগত ভিক্ষু সংঘ ও ধর্মপ্রাণ বৌদ্ধ অনুসারীরা অংশ নেন। এ সময় তারা বৌদ্ধ ভিক্ষুদের দান প্রদান করেন। ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে পুণ্য অর্জনের লক্ষ্যে অংশ নেন তারা। শান্তি, সম্প্রীতি ও মানব কল্যাণ কামনা করা হয়। ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধন জোরদারে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন আয়োজক ও অংশগ্রহণকারীরা। আর এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।